ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকবে না, বলেছেন মির্জা ফখরুল। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা। বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির উপমন্ত্রী মারিয়া ট্রিপোদি। সর্বশেষ জানাবো তেল নিয়ে কারসাজি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকবে না, বলেছেন মির্জা ফখরুল। সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তা না হলে জনগণের যে আস্থা আপনাদের উপর আছে সেই আস্থা আপনাদের উপর আর থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনার মধ্যে বুধবার এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব। বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের উদ্যোগে দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা হয়। গত মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না। তখন আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন ওই বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে আজকে কথা বলেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, কেন বলেছিলাম তা এখন প্রমাণিত হচ্ছে। সরকারের এক উপদেষ্টাকে ইঙ্গিত করে এই প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, তখন তিনি বলেছিলেন, আমি নাকি ১/১১ দিকে নজর দিচ্ছি। আমরা ১/১১ ভুক্তভোগী। ১/১১ যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেই একদলীয় শাসন ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবে না। নতুন যেকোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন। আমরা স্বাগত জানাচ্ছি, যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। এদিন সকাল ৬:৩০টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাত ফেরিতে অংশ নেওয়ার জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র নেতারা সহ দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা আলোচনা সভায় বক্তব্য রাখবেন। দিনটি উপলক্ষে সারা দেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাত ফেরি এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধা অনুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে। বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির উপমন্ত্রী মারিয়া ট্রিপোদি। বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ট্রিপোদি। বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। মোহাম্মদ তৌহিদ হোসেন আরও অবহিত করেন, বর্তমান সরকার বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় উল্লেখ করে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।
1972 থেকে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালির সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল। তেল নিয়ে কারসাজি, চট্টগ্রামের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা। পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানান অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে মোট ৩৪,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার চট্টগ্রাম। বুধবার নগরীর কাজীর দেউরি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা অফিসের অধীনে গরুর মাংসের দোকানসহ নিত্যপণ্য সামগ্রীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, তেলের বোতলের উপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্নমানের পণ্যের উপর নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রিসহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৪,০০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহ বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন বাজার তদারকি অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকার বা কোম্পানিগুলো যেভাবে মূল্য নির্ধারণ করে এবং শর্ত বেঁধে দেয় সেভাবে সাধারণ ক্রেতাদের পণ্যগুলো তাদের বিক্রি করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পাইকারদেরও নিয়মিত তদারকির আওতায় আনতে পারলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে মনে করছেন অনেকে।